জন মুক্তিযোদ্ধা সিলেক্টেড হয়েছে যারা তালিকা থেকে বাদ করেছিল। সেই তালিকার ভিতরে আপনিও একজন রয়েছেন। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে কেন দোহার উপজেলার মুক্তিযোদ্ধারা, একাংশের মুক্তিযোদ্ধারা বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে, আপনি একটু বলবেন আমাদেরকে। ধন্যবাদ সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমি বিশেষ করে সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আমার 6 তারিখে কয়েকজন মুক্তিযোদ্ধা আমার বিপক্ষে বক্তব্য দিয়েছেন। রূপসী বাংলা আপনারা দেখেছেন, মিডিয়াতে আমাকে ছোট করার জন্য কিছু কথা বলেছে, তাই আপনাদের কাছে আমি ডেকেছি। আমি সেই রূপসী বাংলার প্রতিবাদ এবং সঠিক জবাব দেওয়ার জন্য। আপনারা জানেন আমার নাম নুরুল হক ব্যাপারী। ব্যাপারী বাড়ি দোহার উপজেলার ভিতরে একটা ঐতিহ্যবাহী একটি ফ্যামিলি, সেই ফ্যামিলি আমি জন্মগ্রহণ করেছি। আমি বর্তমানে দোহার আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ আওয়ামী লীগ। আপনাদের আমি বাংলাদেশ জাহাজ মালিক সমিতির দীর্ঘদিন যাবৎ আমি সাধারণ সম্পাদক হিসাবে আমি সুনামের সহিত সারা বাংলাদেশ আমি নেতৃত্ব দিয়ে আসছি। শুধু তাই না, WTC ওয়াটার ট্রান্সপোর্ট চট্টগ্রাম পোর্ট আমি সেটার কনভেনার। দোহারে অনেকগুলি স্কুল, বিশেষ করে নারীশা গার্লস হাই স্কুল আমি সভাপতি, নারীশা পশ্চিমতার হাই স্কুলে আমি সভাপতি, পদ্মা মহাবিদ্যালয়ের আমি অন্যতম প্রতিষ্ঠাতা এবং মালিকান্দ স্কুল অ্যান্ড কলেজের আমি আজীবন সদস্য এবং অনেক স্কুল কলেজের সাথে আমি জড়িত, সামগ্রিকভাবে আমি জড়িত এসেছি। আমি বিশ্বাস করি, আমি দাবিদার এবং আমি একজন সফল এবং সুন্দর এবং ক্লিন ইমেজের একজন মানুষ। কারণ আপনি জানেন, আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের একজন কর্মী হিসাবে আমি এই দোহারের সারা বাংলাদেশে আমি পরিচিতি লাভ করেছি। গত 6 তারিখে কিছু বিতর্কিত লোক আমার বিপক্ষে কিছু কথা বলেছে মুক্তিযোদ্ধা নিয়ে, তাই আমি শুধু জবাব দেওয়ার জন্য এখানে এসেছি। আমি দেখেছি 15 হইতে 16 জন তাদের মুক্তিযোদ্ধা সঠিকভাবে হয়েছে কিনা সেই বিষয়ে আমি আলোকপাত করব না, কারণ তাদের নিয়ে অনেক প্রশ্ন এখানে আছে। ইতিমধ্যে অনেক মিডিয়াতে আপনি দেখেছেন, ফেসবুকে দেখেছেন, তাদেরকে নিয়ে অনেক বিতর্ক রূপ দিয়েছে। আমি কথা বলতে চাইনি, কারণ এখন যেহেতু আমার বিপক্ষে সামাজিকভাবে আমাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেছে, তাই আপনাদের মাঝে আমি রূপসী বাংলার যে নিউজ এসেছে তার প্রতিবাদ হিসাবে আমি আপনাদের সামনে যারা যারা যে আমার সম্বন্ধে কথা বলেছে তাদের কিছু বায়োডাটা আমার জানা আছে। তাই আমি, কারণ আমার পাশে বসা আছে দোহার উপজেলার অন্যতম মুরব্বী, ঢাকা জেলার যিনি অন্যতম, যখন মুক্তিযুদ্ধকালীন ওনার নেতৃত্বে এই মুক্তিযোদ্ধাকে সুসংগঠিত করেছিল। আমি অত্যন্ত ভাগ্যবান ব্যক্তি, অত্যন্ত আমি মনে করে আমি গর্বিত, কারণ আমার চাচা ডাক্তার আবুল কালাম, তার নেতৃত্বে প্রায় 14টি না 22টি জেলায় উনি নেতৃত্ব দিয়েছেন। উনি যুদ্ধকালীন উনি কমান্ডার ছিলেন। দোহার উপজেলার উনি একজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। ওনাকে শ্রদ্ধা করে না এমন কোনো লোক আছে বলে আমি মনে করি না। ওনার বয়স প্রায় 90-এর কোঠায়। উনি আমার চাচা, উনি এখন আমার পাশে কিন্তু বসা আছেন। তা আমি কিছু কথা বলবো মুক্তিযোদ্ধা নিয়ে। আমি জানি যখন মুক্তিযোদ্ধা সংগঠন, বিশেষ করে উনি যখন সাংগঠনিকভাবে যখন খুব আলোচনায় এসেছেন, তখন যেহেতু উনি আমার চাচা, একই যেহেতু বাড়ি, পাশাপাশি ঘর, তার সমস্ত কিছু কর্মকাণ্ডে আমি জড়িত থাকবো, এটি কিন্তু স্বাভাবিক। আমি প্রত্যেকটা মুহূর্তে ডাক্তার আবুল কালামের সহযোগী হিসাবে আমি তার পাশে ছিলাম। উনি যেহেতু আমার পাশে আছেন,
মিথ্যা কথার কিছু নাই। আমি যেটা বললাম, আমার মা চাচিরাও যে মুক্তিযোদ্ধার এই যে অবদান রেখে গিয়েছে, আমি মনে করব আমাদের মা চাচিদেরকে কেন উনি মুক্তিযোদ্ধার খাতায়, আমার দাদি ওনার মা যে অবদান রেখেছেন, এমন কোনো মুক্তিযোদ্ধা নাই আমার দাদির হাতের উনি না খেয়েছেন। আমি তাদেরকে সার্ভিস দিয়েছি, উনি রাতের অন্ধকারে ওনাকে আমি পাহারা দিয়েছি, যাতে কোনো দুর্বৃত্ত তাকে প্রত্যেকটা মুহূর্তে ওনার মুক্তিযোদ্ধা, বিশেষ করে আমি যে ঘরে লেখাপড়া করতাম আমার ঘরে আর্মস থাকতো, কয়েকটা আর্মস। এখানে আলাউদ্দিন ব্যাপারী আমার দাদা, ঐতিহ্যবাহী একজন ব্যক্তিত্ব, ওনার একটা বন্দুক থেকে ডাক্তার আবুল কালাম সাহেব ওই বন্দুকটা আমার হাতে দিলেন। আমাকে হাতে দিয়ে আমাকে বললেন, এই বন্দুকটা তোমার হাতে দিলাম, পবিত্র একটি বন্দুক, এই এই বন্দুকটা যদিও তোমার বয়স কম, তুমি কোনো অন্যায় কাজে কোনো ব্যবহার করবা না। এই বন্দুকটা আমার হাতে উনি তুলে দেন। প্রায়ই কিন্তু আমার এখানে আপনি জানেন মান্নান কমান্ডার আমার আপন ভগ্নিপতি। স্বভাবত কারণে যেহেতু ডাক্তার আবুল কালাম সাহেব যখন উনি মূল দায়িত্ব ছিলেন, উনি কিন্তু আমার ঘরে ওনার কাছে একটা এসএলআর ছিলেন। এই উনি যখন চলে গেছেন এসএলআরটা কিন্তু আমার কাছে থাকতেন। ট্রেনিং কিন্তু ওনার কাছে আমি নিয়েছি, মরহুম মান্নান কমান্ডার। এবং আমার কথা হলো কি, আমি মুক্তিযোদ্ধা নিয়ে যেভাবে ওনারা কথা বলেছে, আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেছে, ইচ্ছা করলে কিন্তু কাউকে ছোট করা যায় না। সম্মান না দিলে কাউকে সম্মান পাওয়া যায় না। আমি তাকে অসম্মান হয়ে কথা বলবো না। যারা আমার সম্বন্ধে কথা বলেছেন তাদের উল্লেখযোগ্য কিছু লোকের নাম এখানে এসেছে, আমি পেয়েছি। বেল্লাল মোল্লা, মহিউদ্দিন সাবেক কমান্ডার, ইব্রাহিম খলিল সবুজ, বুরহানুদ্দিন, তারিক আলম, গিয়াসউদ্দিন ঘিনু, তাবরক ব্যাপারী, আমি তাদের বক্তব্য শুনেছি। ইতিমধ্যে বিল্লাল মোল্লা সম্বন্ধে আপনারা শুনেছেন। আমি যতটুকু জানি বিল্লাল মোল্লা একজন অত্যন্ত বিতর্কিত একজন ব্যক্তি। কারণ আপনারা জানেন মুক্তিযুদ্ধের সময় যারা অস্ত্র জমা দিয়েছে বা মুক্তিযোদ্ধা হিসেবে তাদের নাম লিপিবদ্ধ হয়েছে, তারাই কিন্তু প্রকৃতির মুক্তিযোদ্ধা। যদি মুক্তিযোদ্ধার পর যেহেতু আমাদের আজকের যে প্রধানমন্ত্রী, তারই কর্ণধার আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখন ক্ষমতায় ছিলেন। উনি ক্ষমতা থাকাকালীন আমাদের দুয়ারে বিশেষ করে বিল্লাল মোল্লা সহ, বিল্লাল মোল্লা তার যে অপকর্ম, তার যে এই ওপেন অস্ত্র নিয়ে ঘোরাফেরা করতেন, সেটা ডিজি, ডিএফআই, এনএসআই তাদের তখন আমলে যায়। আপনি জানেন তৎকালীন সময় বর্তমান জীবিত এস.এ. মাহবুব, বীর বিক্রম, তার নেতৃত্বে এই ডাক্তার আবুল কালাম সাহেব এখনও জীবিত আছেন, তাদের একটা টিম এনে বিল্লাল মোল্লার বাড়ি থেকে রাতের অন্ধকারে তাকে অ্যারেস্ট করে এই দিবালুকে অস্ত্রসহ একটি 303 রাইফেল সহ এই নারিশা বাজারে উলঙ্গ করে তাকে প্রহর করেছে। আমি এখানে উপস্থিত ছিলাম, আমি নয়, আপনি জানেন এখানে তাবরক ব্যাপারী, এখন উনি বেল্লাল মোল্লার অনেক ভালো বন্ধু, নেভার মাইন্ড, উনি তখন উপস্থিত ছিলেন। ওনার অনেক ভূমিকা ছিল, বিল্লাল মোল্লাকে ধরার ব্যাপারে তার অনেক ভূমিকা ওই সময় ছিল। তা আমি যেটা বলতে চাচ্ছি, এই বিশেষ করে ওখানে অনেক মুক্তিযোদ্ধা, শত শত হাজার হাজার জনগণ উপস্থিত ছিল। এবং আমি বলতে চাই, একজন অস্ত্রধারী বেআইনি অস্ত্র রেখে যিনি অ্যারেস্ট হয়েছিলেন, যিনি বঙ্গবন্ধুর আদর্শকে এবং জলাঞ্জলি দিয়ে এই বিশেষ করে এই মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করে অবৈধ অস্ত্র নিয়ে ধরা পড়েছেন, তার বিরুদ্ধে সরকার অবস্থান নিয়েছিলেন। এবং আমি যতটুকু জানি কেন্দ্র কারাগারে দীর্ঘদিন উনি কারারুদ্ধ ছিলেন। তা তার মতন ব্যক্তি যদি আমাকে এইভাবে নেকেডভাবে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য যদি সে বক্তব্য দেয়, সেই বক্তব্য আমি বিশেষ করে সাংবাদিক ভাইদেরকে আমি প্রশ্ন করব যে তার বক্তব্য কতটুকু সত্য। সে তাকে নিয়ে যদি তার সম্বন্ধে, যেহেতু সাংবাদিক ভাইদের আপনারা জানেন
আপনারা কিন্তু কোনো মিথ্যা তথ্য যদি কেউ দাও, আপনারা কিন্তু সেই মিথ্যা তথ্য সঠিক তথ্য কিন্তু একমাত্র সাংবাদিক ভাইরা কিন্তু সঠিক তথ্য বাইর করেন। এই জাতির জন্য, এই দেশের জন্য আপনাদের কিন্তু অনেক অবদান। তাই আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, যারা এই মিথ্যা তথ্য, যারা সত্যিকারী এই দেশকে অরাজকতা করেছিল, অবৈধ অস্ত্র নিয়ে ধরা পড়েছিল, কিভাবে তারা মুক্তিযোদ্ধার নাম খাতায় তাদের লিপিবদ্ধ করেছে, সরকারের কাছে আপনাদের মাধ্যমে তার সে অপকর্মর কথা বলার জন্য এবং আপনাদেরকে তুলে ধরার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। বিল্লাল মোল্লা সম্বন্ধে আমার আর কিছু বলার নেই। আপনার তথ্য নিয়ে আপনারা এখানে কথা বলবেন। এখানে কথা এসেছে, এখানে সাবেক কমান্ডার হিসাবে যিনি দায়িত্ব পালন করেছিলেন, ওনার নাম হলো মহিউদ্দিন মহি। একটু পূর্বে আপনাদের সাংবাদিক ভাইদের সামনে আমি ডাক্তার জামাল, বীর মুক্তিযোদ্ধা, উনি একজন নামাজি, ভদ্র এবং অত্যন্ত বিনয়ী। আপনাদের সামনে আমি জামাল ভাইকে, বীর মুক্তিযোদ্ধা, তাকে আমি টেলিফোন করেছিলাম। আপনার সমস্ত সাংবাদিক ভাইরা শুনেছেন। আমি ডাক্তার জামাল ভাইকে আমি প্রশ্ন করেছিলাম, ভাই আপনার সাথে আমি শুনেছি, উনি সব জায়গায় বলে আসে আপনার সাথে মুক্তিযোদ্ধা করেছেন, আপনার সাথে ট্রেনিং করেছেন এবং ওনার সম্বন্ধে কিছু বলুন। উনি কিন্তু বলেছেন, লাউড স্পিকারে শুনেছেন, জামাল ভাই, ডাক্তার জামাল বীর মুক্তিযোদ্ধা, উনি বলেছেন মহিউদ্দিন ইন্ডিয়ায় গিয়েছিলেন, উনি কোনো ট্রেনিং করেননি। উনি বিনা ট্রেনিংয়ে আমাদের সাথে উনি অস্ত্রবিহীন বাংলাদেশে উনি ফেরত এসেছেন। উনি কোনো ট্রেনিংও করেননি, কোনো অস্ত্র আনেননি এবং কোনো অস্ত্র উনি জমাও দেননি। শুধু তাই নয়, উনি কোনো যুদ্ধে উনি কোনো অংশগ্রহণ করেননি। তাই আমি আপনাদের কাছে প্রশ্ন, এই বিশেষ করে মহিষাব কীভাবে কমান্ডার হয়েছিল? আমি জানি মোতালেব খানের পৃষ্ঠপোষকতায় উনি অবৈধ পন্থায় উনি মুক্তিযোদ্ধা কমান্ডার হয়েছিল। আপনাদের কাছে আমার প্রশ্ন, ডাক্তার জামালকে আপনারা প্রশ্ন করবেন, যারা তার মাধ্যমে যুদ্ধ করেছেন, উনি কোথায় যুদ্ধ করেছেন, কোথায় অস্ত্র জমা দিয়েছেন, কার মাধ্যমে উনি অস্ত্র জমা দিয়েছেন, কোথায়, সে তথ্য আপনারা বের করবেন। তা না হলে আপনার সঠিক তথ্য দিয়ে সরকারের কাছে আপনারা লিখবেন, তার এই যে সনদ বাতিল করার জন্য আমি আপনাদের মাধ্যমে আমি অনুরোধ করছি। এবং আপনারা জানেন, সামাজিকভাবেও তার বিশেষ করে দীর্ঘদিন যাবৎ উনি একটি কবরস্থানে উনি সাধারণ সম্পাদক ছিল। আমি শুনেছি তাকে নিয়ে অনেক বিতর্কিত ওখানে আছে, অনেক কিছু হয়েছে, আমি সেখানে যাব না। আপনারা বোধহয় আরেকটু ডিপে গেলে তার সম্বন্ধে সবই আপনি জানতে পারবেন। আমি মনে করি দুইজন ব্যক্তি এরা বিতর্কিত, তারা আমাকে সামাজিকভাবে কেন এইভাবে আপনাদের মাধ্যমে আমি কি দেখুন আমার বোধগম্য হয় না। একজন বিশেষ করে বিল্লাল মোল্লা এবং উনি আমাকে বিশেষ করে গ্যাজেটের বিপক্ষে, উনি আমাকে অবৈধ এবং উনি আরেকটা বিশেষ করে আপনারা দেখেছেন, এরা সামাজিকভাবে নয়, আরেকজন ব্যক্তি ডাক্তার বুরহান লেখে। আমি যতটুকু জানি উনি কোথা থেকে পাশ করা ডাক্তার না, উনি একটা ফার্মেসি চালাতেন। আমি যতটুকু জানি উনি কোনো ডাক্তার না। অনেকে আমি দেখেছি ওনার কাছে প্রশ্ন করেছেন, তুমি কোথায় ডাক্তারি করেছো, কোথা থেকে পাশ করেছো, তোমার সার্টিফিকেটটা আমাদেরকে দেখাও। আমি যতটুকু জানি উনি এটার কোনো সদ উত্তর উনি দেয়নি। উনি আমাকে নিয়ে অনেক কথা লিখেছে, আমার ফ্যামিলিকে অনেক হাইলাইটস করেছে, আমাকে অনেক হাইলাইটস করেছে। আমি সম্বন্ধ পরিবার হিসেবে তাও লিখেছে। একটু জায়গায় উনি লিখেছে আমি দুর্নীতিবাজ, আমি দুর্নীতির মাধ্যমে। আরেকটা কথা লিখেছে যে রজব আলী মোল্লাকে এক জায়গায় লিখেছে 20 লক্ষ টাকা, আরেক জায়গায় লিখেছে অনেক বড় অঙ্কের টাকা দিয়ে আমি মুক্তিযোদ্ধা হয়েছি। আমি যতটুকু জানি ডক্টর বুরহান দীর্ঘদিন যাবৎ আমি তাকে যেভাবে চিনি, উনি একজন বিতর্কিত ব্যক্তি। এই জন্য অনেকভাবে আমি দেখেছি জয়পাড়াতে, সুতারপাড়াতে শারীরিকভাবে অনেকে তাকে নির্যাতন করেছে। আমি আমার জানা মতে, আমি তারপরও তার
যতটুকু জানি, যেহেতু আমার বিপক্ষে উনি কথা বলেছেন, তা আমার কাছে ডিফেন্স, কারণ এভরিবডি হ্যাজ গট রাইট টু সে রাইট ওয়ে। আমি যেটা বলতে চাচ্ছি, সম্মান পেতে হলে সম্মান দিতে হবে। ইংরেজির একটা কথা আছে, ইউ ক্যান নট কমান্ড রেসপেক্ট, ইউ হ্যাভ টু আর্ন রেসপেক্ট। আমি দাবিদার, আমি যে পরিবারের সন্তান, আমি প্রতিক্ষণ, যেহেতু আমি সাধারণ সম্পাদক দোহার উপজেলা আওয়ামী লীগ, আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাপ্রধান ব্যক্তিত্ব দোহার নবাবগঞ্জের অভিভাবক সালমান এফ রহমানের পাশে থেকে প্রতিটা মুহূর্তে আমি এই বিশেষ করে এই আওয়ামী লীগ এবং বিশেষ করে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সবাইকে আমি সুসংগঠিত করে একটি জায়গায় নিতে চাচ্ছি। আমি দাবিদার, বাংলাদেশের ভিতর যতগুলো উপজেলা আছে তার মধ্যে আমি জেনারেল সেক্রেটারি হিসেবে দাবি করব আমি কোনো দুর্নীতিবাজ নই। আমার ভুল হতে পারে, মানুষ চলার পথে অনেক ধরনের ভুল হতে পারে, সে ভুল সংশোধন করার সুযোগও আছে, কিন্তু আমি কোনো দুর্নীতিবাজ না, আমি কোনো টেন্ডারবাজি করি না, আমি কোনো ইসের ব্যবসা করি না, মাদকের ব্যবসা করি না, আমি জমি ব্যবসা করি না, আমার ফ্যামিলি, আমার ভাই ব্রাদার কোনো অত্যাচারিত না। আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শের একজন সৈনিক, মাননীয় প্রধানমন্ত্রীর। এবং বিশেষ করে আপনারা জানেন, অনেক রাজনীতি করতে গেলে আমি রাজনীতি ইন্টারন্যাশনাল এবং আমি জানি ট্রেড প্রডিউস এবং ন্যাশনাল দুইটা আমি করি। আমার কিছু হতে পারে, প্রতিদ্বন্দ্বী হতে পারে, প্রতিদ্বন্দ্বী আমি শত্রু বলবো না, আমি দাবি করব আমার কোনো শত্রু হতে পারে না, কারণ আমি কারো ক্ষতি আমি করিনি, আমি কোনো ক্ষতি করি না, ক্ষতির রাজনীতি করি না। আমি সাংগঠনিকভাবে আমি সাধারণ মানুষের মাঝে আমি বেঁচে থাকতে চাই। এর মাঝে আপনারা জানেন মানুষ প্রতিহিংসা পরোনা হয়ে আমার বিরুদ্ধে কিছু কথা উল্টা অনেকে বলছেন। আমি জানি এই দেশবাসী এটা কোনো মতে অ্যাকসেপ্ট করার কথা না, কারণ আমি প্রক্রিয়ার মাধ্যমে, আপনারা জানেন এখানে আরেকটা কথা এসেছে রজ্জব মোল্লা। আমি বলবো যখন এই মুক্তিযোদ্ধার লিস্ট হয়, আমি সবসময় আমার চাচা ডাক্তার আবুল কালাম এবং রজ্জব মোল্লা তাদেরকে আমি দোষারোপ করে এসেছি। আমার নাম কেন এখানে লিপিবদ্ধ করা হলো না? আপনি জানেন আমি লন্ডনে গিয়েছিলাম, আমি লন্ডনে ছিলাম দীর্ঘদিন। লন্ডন থেকে আসার পর আমি তাদের কাছে আমি প্রতিবাদ জানাই, রজ্জব মোল্লাকে আমি জানাই আমার নাম কেন এই লিস্টে আসলো না। বরঞ্চ আমি বলবো রজ্জব মোল্লা যদি আমার নাম লিস্টে আসতো তাহলে আজকে 34 বছর পর আমার মুক্তিযোদ্ধার এখানে আমার আসতে হতো না। সেই জন্য আমি মুক্তিযোদ্ধা হতে পারি না, সেজন্য আমি দায়ী করবো রজ্জব মোল্লাকে। আপনারা জানেন সরকার যখন একটি ঘোষণা দিল মুক্তিযুদ্ধে যারা ছিলেন, যাদের নাম ভুলক্রমে আসেনি, তাদেরকে অনলাইনে একটা অ্যাপ্লিকেশন করার জন্য সুযোগ দিলেন। আপনি জানেন এই যে আমার কাছে একটা পেপার, অনলাইনে আমি নড়ক ব্যাপারী, এখানে রজ্জব মোল্লার কোনো সম্পৃক্ত এখানে আছে কিনা এখানে দেখেন। এখানে 7/3/2008 1:43 আমি অনলাইনে আমি অ্যাপ্লিকেশন করি। 2018-তে এই ডাক বাংলোতে আমাদের সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, উনি মুক্তিযোদ্ধার দায়িত্বপ্রাপ্ত ছিলেন, আমার পাশে বসা আছেন ডাক্তার আবুল কালাম সাহেব, ওখানে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রীর ছোট ভাই কামাল ভাই, ওইখানে ছিলেন সাবেক আইজিআর জজ মান্নান সাহেব, ওইখানে বসা ছিলেন আমাদের মাহবুব ভাই, এখানে বসা ছিলেন রজ্জব আলী মোল্লা, ওখানে বসা ছিলেন অগণিত কয়েকশো মুক্তিযোদ্ধা। শুধু তাই নয়, ওইখানে জানেন আমি কথা বলবো তথ্যভিত্তিক, সাংবাদিক ভাইদের প্রতি আমার অনুরোধ থাকবো আপনাদের উচিত তথ্য নিয়ে কথা বলা। আপনারা জানেন ওই দিন 2018-তে 417 জনের মুক্তিযোদ্ধার নাম অন্তর্ভুক্ত করার জন্য এরা অনলাইনে অ্যাপ্লিকেশন করেছিলেন। ধারাবাহিকভাবে ওইখানে আমার ইন্টারভিউ যখন হয় এরা তখন বসা ছিল, অনেকেই ইন্টারভিউ 417 জনের ভিতর 400 বোধ হয় 350 ইন্টারভিউতে তখন তারা ফেস করার কোনো সাহস তারা পায়নি। আমি সহ 2-4 জন ছিল। আমি ওইখানে বলেছিলাম তাদের মাঝে, আমাকে তখন মন্ত্রী সাহেব আমাকে জিজ্ঞেস করেছে আপনার বয়স কত, আমি ইংরেজিতে বলেছিলাম এজ ইজ ডাজেন্ট ম্যাটার,
আমার চাচা ডাক্তার আবুল কালাম, তার পাশে আমি থেকে তাকে সহযোগিতা করেছি। আমি দাবি করব, আমি কেন, আমার দাদি, আমার মা, সবার নাম, মুক্তিযোদ্ধার নাম লিপিবদ্ধ করার জন্য আমি অনুরোধ করছি। পর্যায়ক্রমে আপনি জানেন বর্তমান আমাদের যে এমপি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান, সাবেক নৌমন্ত্রী, দায়িত্বপ্রাপ্ত ঢাকা জেলা মুক্তিযোদ্ধার তালিকা এবং সেটাকে যাচাই বাছাই করার দায়িত্ব তার উপর বর্তায়, ওনার নেতৃত্বে। এবং উনি জানেন উনি মুক্তিযোদ্ধা বিষয়ক তখন উনি সভাপতি। দোহারে কিন্তু এখানে দোহারে উনি এসেছিলেন, মুক্তিযোদ্ধাদের ওখানে ইন্টারভিউ নিয়েছেন। এখানে ইন্টারভিউতে প্রায় এই পর্যন্ত গত বছরে আমাকে দিয়ে 40 জন মুক্তিযোদ্ধার নাম অন্তর্ভুক্ত হয়েছে গত বছর। তাহলে এখানে 54 বছর পর তো 9 লাখ ব্যাপারে টাকা দিয়ে রদ্দমোল্লাকে টাকার বিনিময় রদ্দমোল্লা এখানে কি ভূমিকা আছে, সাংবাদিক ভাইদের প্রতি আমার প্রশ্ন আমি রেখে যেতে চাই। আপনি জানেন আমার যখন ইন্টারভিউ আবার হয়, আমার এখানে ইন্টারভিউ আমাকে জামুকা, যেখানে সঠিক জায়গা, এখানে আপনি জানেন ম্যাজিস্ট্রেট কোর্ট, জজ কোর্ট, হাই কোর্ট, সুপ্রিম কোর্ট, এভরিবডি হ্যাজ গট টু রাইট টু ফেস টু ইউর অপিনিয়ন। সে জামুকা টিজে মহোদয়ের কাছে আমি আবার লিখে তো আমার কাছে এখানে জামুকা দিদিকে আমি বলি আমার আমি কেন আমার নাম অন্তর্ভুক্ত হলো না। তখন আমাকে মন্ত্রী মহোদয় অলরেডি আমাকে আবার ওইখানে জামুকে আমাকে ইন্টারভিউতে ডাকে এবং এখানে উপস্থিত ছিলেন বর্তমান মন্ত্রী মুক্তি বিষয়ক যে মন্ত্রী মোজাম্মেল সাহেব, ওইখানে উপস্থিত ছিলেন আমাদের শাহজাহান খান, ওখানে উপস্থিত ছিলেন ডিজে মহোদয়, পুরা কমিটি ওখানে উপস্থিত ছিলেন। উপস্থিতিতে আমার যাচাই বাছাই কমিটি আবার ওখানে ইন্টারভিউ হয়। ইন্টারভিউ হওয়ার মানে ওখানেও 2 জন মুক্তিযোদ্ধার ওইখানে ইন্টারভিউ হয়। আমি দাবি করব তারা সমস্ত যাচাই বাছাই করে সর্বোচ্চ আদালত জামুকা ওইখানে ইন্টারভিউর মাধ্যমে আমাকে গ্যাজেটে অন্তর্ভুক্ত আমাকে করেছে। আমি গ্যাজেটে অন্তর্ভুক্ত হয়েছি। ওই গ্যাজেটে আমি দেখেছি 18 জন মুক্তিযোদ্ধা ওই দিনে হয়েছে। তাহলে 18 জন আবার এটা তো সরকার করেছে, গভর্নমেন্ট করেছে। আমাকে নিয়ে আপনাদের যদি কোনো কথা থাকে, আপনাদের যদি আমাকে নিয়ে বিতর্ক থাকে, আলটিমেটলি আপনার তো ফোরাম আছে। এইভাবে একজন ওপেন এইভাবে কথা বলার তাদের রাইটস আছে কি না। আপনি জানেন বোরহান সাহেব যেভাবে আমাকে কটাক্ষ করেছে, আমি আইনের আশ্রয় নিয়েছি। অলরেডি তথ্য প্রযুক্তির আইনে তার বিরুদ্ধে কেস করা হয়েছে, তদন্ত চলছে, এটার রেজাল্ট আপনি জানতে পারবেন। আমি আশা করব যারা এখন মিথ্যা তথ্য মিথ্যা কথা বলছে, আমি তাদের যেহেতু সাংবাদিক ভাই আপনাদের সামনে আমি যেটা বলতে চাচ্ছি, তাদের যদি এমন কোনো মিথ্যা তথ্য থাকে, আপনারা জানেন আমার অলরেডি আমি কোনো ব্যক্তিগতভাবে কাউকে আমি ঘায়েল করব না, আইনের মাধ্যমে আমি সময়ের ব্যাপার শুধু আমি বলতে চাচ্ছি যারা আজ আপনি দেখবেন এই গোটা কয়েকজন লোক তারা উপজেলায় যায়, বিশেষ একটা অফিসে তারা মিটিং করে, তদন্ত করে আপনার সাথে বের করে নেবেন সেই ব্যক্তিকে। আমরা এই ফাঁকে আরেকটা প্রশ্ন করতে চাচ্ছি যে আপনার কথায় আমরা জানতে পারলাম যে সরকার ঘোষিত সর্বশেষ যাচাই বাছাই কমিটিতে মাননীয় এমপি মহোদয়, ডিসি মহোদয় সহ সর্বোচ্চ যারা কর্মকর্তারা আছেন এই যাচাই বাছাই কমিটিতে, তারা থেকে ইন্টারভিউর মাধ্যমে আপনার সার্বিক কাগজপত্র সকল ডকুমেন্টের ভিত্তিতে আপনাকে বীর মুক্তিযোদ্ধার সেই গ্যাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে। এইটা দোহারবাসীর জন্য একটি গর্বের বিষয়, আনন্দের বিষয়। আমরা এও জানি যে আপনার বিগত 2001 সাল থেকে যারা আজকের এই বিতর্কিত সভায় বিভিন্ন বক্তব্য দিয়েছেন মুক্তিযোদ্ধা, আপনার মুক্তিযোদ্ধার বিষয়কে সনদকে
কেন্দ্র করে এবং ডাক্তার আবুল কালাম যিনি যুদ্ধকালীন কমান্ডার, সহযোগী কমান্ডার রজব মোল্লা এদেরকে নিয়ে যে বক্তব্য তারা দিয়েছে, আমি দেখেছি তারা একসাথে আপনার সাথে রাজনীতি করেছে, কিন্তু তারা আজকে কেন আপনাকে আনন্দ ঘন মুহূর্তে আপনাকে তারা গ্রহণ না করে তারা আপনাদের বিরুদ্ধে এই ধরনের বিভিন্ন ঘটনা তারা তুলে ধরছে? এই বিষয়টি সরাসরি আমাদেরকে জানাবেন। ধন্যবাদ টিপু সাহেব। সাংবাদিক ভাইরা খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। আমি কিন্তু আগেই বলেছি, বঙ্গবন্ধু আদর্শ শিখেছি ডাক্তার আবুল কালামের কাছ থেকে, স্লোগান শিখেছি ডাক্তার আবুল কালামের কাছ থেকে, কারণ যেহেতু সে আমার চাচা। আমি মুক্তিযোদ্ধার চেতনা উদ্বুদ্ধ হয়েছি ডাক্তার আবুল কালামের কাছ থেকে। আমি কিন্তু আদর্শের রাজনীতি করি। আপনারা জানেন দুয়ারের আমি জেনারেল সেক্রেটারি হিসাবে আমি অনেক কথাই বলতে পারবো না, কিন্তু যেহেতু আপনি প্রশ্ন করেছেন, আপনারা জানেন আজকে যে আমাদের মাননীয় আমাদের যে আজকে এমপি সালমান এফ রহমান 2016-তে আমাদের 2096 নির্বাচনে, আপনি জানেন আমি দীর্ঘদিন আমি আগেই বলেছিলাম আমি লন্ডনে ছিলাম, কিন্তু আমি আওয়ামী পরিবারের সন্তান ছিলাম। বঙ্গবন্ধুর আদর্শ আমি ধারণ করেছি, সেই আদর্শের রাজনীতি আমি করি। তখন আমি দেখেছি যারা নৌকার রাজনীতি করেছে হাসানের বিপক্ষে অনেকে, আজকে যারা তথাকথিত অনেকে যারা আমার যে অবস্থাটা তারা মেনে নিতে পারছে না, কারণ আমি অনেকের বিপক্ষে কথা বলি। যারা নৌকা করে নৌকার বিপক্ষে কাজ করে তাদের বিপক্ষে কথা বলি, বিশেষ করে যারা দুর্নীতিবাজ তাদের বিপক্ষে আমি কথা বলি। কারণ আপনি জানেন সালমান এফ রহমান যখন দুয়ারে আগমন, আমি তার একটি ছবি দিয়ে দুয়ারে প্রথমে আমি কিন্তু তার ছবি দিয়ে আমি দুয়ারে আমি তাকে ওয়েলকাম জানিয়েছিলাম। যেহেতু 1996-তে একটা নির্বাচন হয়েছিল, হাশিম আলী, অনেকে সে হাশিম আলীর বিপক্ষে নির্বাচন করেছিল। তা আমি একমাত্র ব্যক্তি, আমি কোনো কমিটির কেউ ছিল না, কিন্তু বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসাবে এই এলাকায় আমি দুয়ারে আমার নেতৃত্বে আমি সেই নির্বাচন করেছিলাম। তারপর একটা সম্মেলন হয় 2096-এর পরে। সেই সম্মেলনে ওখানে আমাদের সাবেক আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি জলিল ভাই ওইখানে প্রধান অতিথি ছিল। বিশেষ অতিথি ছিল মান্নান খান অ্যাডভোকেট, উনি তখন দপ্তর সম্পাদক। বর্তমান আমাদের যে ঢাকা জেলার সভাপতি বেনজির আহমেদ, উনি তখন উপস্থিত ছিলেন। আমি যখন যারা নৌকার বিপক্ষে নির্বাচন করেছিল তথাকথিত বিতর্কিত ব্যক্তিগণরা তখন আমার উপর ঝাঁপিয়ে পড়ে আমাকে মেরে ফেলবে, তখন জলিল ভাই তার গাড়িতে তুলে এনে আমাকে এই ঢাকা নিয়ে পৌঁছাই দেয়। ওনারা যদি আমার সাথে না থাকতো তাহলে কিন্তু ওই বিতর্কিত ব্যক্তিগুলি, তার মধ্যে কিন্তু ওখানে বিল্লাল মোল্লা ওখানে উপস্থিত ছিলেন, আরও অনেকেই ছিলেন। কিন্তু এখন আমি সফলতা এখানে, যেহেতু আমি সালমান এফ রহমানের কথা যখন বলেছি, ওই পোস্টার দিয়ে সালমান এফ রহমানের দালাল দালাল করে তারা চিৎকার করেছিল। আমার সফলতা এখানে। এখন দেখা যায় যারা সালমান এফ রহমানের বিপক্ষে কথা বলেছেন এখন তারা সালমান এফ রহমানের অত্যন্ত ভক্ত। এখানে আমার সফলতা। ধন্যবাদ আপনাকে। আমরা আরেকটা প্রশ্ন যাচ্ছি সরাসরি। আপনি আপনার আপন ভাই, চাচাতো ভাই তাবারক ব্যাপারী, তিনিও কিন্তু একজন মুক্তিযোদ্ধা, এবং আপনি যে এই এতদিন পরে আপনাদের সরকার ঘোষিত যেই যাদের নাম উঠে নাই তালিকায়, তারা যে নাম নিয়ে আসছে সেই তালিকার ভিতরে আপনার নামও আসছে। সে কিভাবে আপনার এই বিতর্কিত যেই সমস্ত 6 জনের নাম বললেন, এই 6 জনের সাথে সে একাত্ম ঘোষণা করে সে কিভাবে এগুলির সাথে? অ্যাকচুয়ালি দেখেন, পারিবারিকভাবে ব্যাপারগুলি অনেক আমি এখানে আপনাদের সামনে কথা বলতে চাই না। তারপর যেতে কথা এনেছেন, আমি যেটা বলতেছি, তাবারক ব্যাপারী জামুকায় যখন আমার তখন উনি সাক্ষী দেওয়ার জন্য কিন্তু জামুকায় উনি গিয়েছিলেন আমার পক্ষে, এটা 1 নম্বর। এখন যেহেতু আমার চাচার ডাক্তার আবুল কালাম সাহেব এখনো জীবিত আছেন, আমিও তার ভাতিজা, তাবারকও তার ভাতিজা। কালাম ডাক্তার যেটা বলবে সেটি সঠিক হবে। তাকে নিয়ে হয়তো একটা কিছু লোক গুটি করতেছে, আলটিমেটলি হয়তো উনি বুঝতেছে না, হয়তো আলটিমেটলি ওনাকে তো ওরা বিশ্বাস করে না, হয়তো ওনার সে বোধগম্য নাই। আপনি জানেন একজন মাস্টার মাইন্ড
হিসাবে তিনি দুহারে অনেকে হয়তো জানে। দেখেন উনি এই কাজটা কেউ না কেউ তাকে করাচ্ছে, এটা হয়তো তার ভুল একসময় ভেঙে যাবে। হয়তো আমি মনে করি যেহেতু আমার বড় ভাই, আমি তার নিয়ে কথা বলতে চাই না। কি জন্য? যেহেতু ডাক্তার আবুল কালাম সাহেব আমার চাচা, উনি এখনও জীবিত আছে। উনি কি বললে তারপরও কি বলেছে কি বলে নাই, ওখানে আমি আপনাদের সামনে কোনো কোট করবো না। আমি কোট করবো যেহেতু আমার চাচা ডাক্তার আবুল কালাম সাহেব এখন জীবিত আছেন, ওনার কাছে জিজ্ঞেস করলে এবং সেটি হবে সঠিক। আমি এটা নিয়ে আর কোনো তাবরক ব্যাপারে নিয়ে আমি অন্য কোনো মন্তব্য করতে চাই না এখানে, যেহেতু ফ্যামিলির ব্যাপার। আপনি ইংরেজের কথা আছে, ব্লাড ইজ নেভার লস। ওই তাবরক আমি একই বাড়িতে খাবো, আমার ঘরে উনি খাবে, ওনার ঘরে আমি খাবো, যোদ্ধার ডেফিনেশনকে আমি কিন্তু বুঝি নাই। কারণ এখন আমি বুঝি না মুক্তিযোদ্ধার ডেফিনেশন অমুক্তিযোদ্ধাদের বলছে, এটা তো আমার কোনো এখতিয়ার নাই। আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি, ডাক্তার আবুল কালামের নেতৃত্বে আমি প্রসেস মতো করেছি। এখন কেউ যদি বলে রাস্তায় আমি চুর, আপনি মুক্ত, আমি তো বন্ধ করতে পারবো, এটা তো আপনি আমি এইভাবে কোনো কথা আমি বলবো না। অমুক্তিযোদ্ধা বলতে হবে, আমাকে কেন বলবে? আমাকে তো টুকের মাধ্যমে আমি হয়েছি, তার তো একটা ফ্রম আছে। এই কথা ফ্রমে যে বলতে হবে, সঠিক কথা সঠিক জায়গাতে বলতে হবে। আমার বক্তব্য এইখানে। সর্বশেষ আমাদের একটি প্রশ্ন, আচ্ছা ঠিক আছে, আমার পক্ষ থেকে এই রংপুর সম্বন্ধে এত কথা বললেন না। হ্যাঁ আচ্ছা, আমি একটা কথা বলে প্রশ্ন করি। ঠিক ভাই, আমার প্রশ্নটা একটু জনগণের জোরে বলেন। জোরে বলতে হবে। আমার মনে হয় আমার আরেকটা প্রশ্ন শেষে আপনি বলো, বলেন, ঠিক বলুন। যেহেতু আগের নিউজটা করছিলাম, মানে তাদের অমুক্তিযোদ্ধা বলতে তারা বোঝাইছে এরকমই যে আপনি মুক্তিযুদ্ধ করেন নাই, জাস্ট এমনি হয়তো স্বাভাবিক পাবলিক ছিলেন বা আপনার বয়স কম ছিল। তো তা মানে আপনি এইটার রিপিট আপনি আর কি অ্যান্সার মনে হয় দিলে ভালো হয়। আমি আপনি কোথায় মুক্তিযুদ্ধ করছেন বা কোথায় training করছেন, আমি বলি, এরকম। আমি দুটা জায়গায় আমি ডাক্তার আবুল কালাম সাহেব এখানে উপস্থিত আছে, আমি একটু আগে তার সাথে আলাপ হয়েছে। এখানে আমি দুইটা জায়গায় আমি অংশগ্রহণ করেছিলাম। একটি হলো যখন নাকি এই চটান এখানে আপনার এই নদীর পারে, যেটা নাকি ইসের ঘাট বলে, গোডারের ঘাট, যখন পাক বাহিনী যখন ওখান থেকে চলে যায়, তখন ইসব খালাইটের হাতে একটা ওনার কাছে ছিল তখন একটা এসেলা। ওইখানে উপস্থিত ছিল একটা আবুল কালাম সাহেব, ওইখানে উপস্থিত ছিল রজব আলী মোল্লা, ওইখানে ছিল ইসব খালাসি, তাবরক ব্যাপারী এবং ফরহাদ। আমি ছিলাম যখন নাকি ওইখানে ওনার ব্রাশ ফায়ার করলো। আমার এখনো মনে পড়ে, ডাক্তার সব বললেন আমাদের যে এমিনেশন এই তারপর খুলে দেওয়ার, তার কোনো ফায়ার করিস না। তখন কিন্তু আনসার ছিল তখন ইসের হাতে, ইসব খালের হাতে। তখন ওখানে তাবরক উপস্থিত ছিল, আমি উপস্থিত ছিলাম, ডাক্তার আবুল কালাম উপস্থিত ছিল এবং ইসব খালেদ উপস্থিত ছিল, রদম উপস্থিত ছিল এবং ফরহাদ বর্তমান যে মুক্তিযোদ্ধা গাজীপুরের উনি উপস্থিত ছিল। তখন আমরা কি করলাম, যখন ওরা ফায়ার করে চলে গেল, তখন যেটা আমাদের এসেলার আর একটা রাইফেল ছিল, তখন ওর গুলি ছিল আমাদের 4টা। আমি তা বলি এখন উনি আমার সাথে। তখন আমরা কি করলাম, তখন ওই রাস্তাতে চোখ দিয়ে আলোদনের বাড়ি এখানে, তখন আমরা এখানে এসে অবস্থান নিলাম। এটা এদের কাছে জানবেন। আরেকটা হলো, এখানে যেদিন নাকি আপনার যায়, আমি যেহেতু ওখানে তাবরক ব্যাপারী সহ এবং রজ্জব মোল্লা এবং এরা সহ, এবং তখন এখানকার যখন রাজাকার যখন প্রথম দিন মার্চ করে বাবলাতলা বলে, এখান থেকে আমাকে বলো তুমি একটু যাই দেখো ওখানে আসে। আমি যাওয়ার পর কিন্তু আমি তাদের হাতে ধরা পড়ি, যে কোনো কৌশলে কিন্তু আমি ওইখান থেকে ছুটে যাই। দুইটা ঘটনায় আমি সম্পৃক্ত ছিলাম এবং শুধু তাই নয়, প্রত্যেকটা মুহূর্তে রাত তো 3টার আগে আমি কখনো ঘুমায় আসি না। কারণ উনি যখন অস্ত্র নিয়ে আসতো বাড়িতে যখন ই করতো, আমি ওনাকে পাহাড়ে দিতাম। আমি এই বন্দুক দিয়া ওনাকে আমি তার বিশ্বস্ত কে ছিল, আমি আর তার রাইট হ্যান্ড লেফট হ্যান্ড, এইটা তার বিশ্বাস কাকে বলবে। আর একটা ফ্যামিলির ভিতর তো ব্লাড থাকে, ব্লাডকে সর্বশেষ কিন্তু আমরা দুজন থাকবো। তার সাথে ছিল নাসির, নাসির ছিল, সে মারা গেছে, বীর মুক্তিযোদ্ধা। নাসির ছিল সর্বক্ষেত্রে। আমি এখানে আমার তো একই বাড়ি, আমার সাথে অন্য মুক্তিযোদ্ধার সাথে মহি কোথায় মুক্তিযুদ্ধ করছে, মহির সাথে আমার সাথে সম্পৃক্ত থাকার কথা না, বুরহানের সাথে আমার সম্পৃক্ত থাকার কথা না। এই দেশে তো
সরাসরি কোনো পাক বাহিনীর সাথে কোনো যুদ্ধ হয়নি, কোনো যুদ্ধ হয়নি, কোনো যুদ্ধ হয় না, পাক বাহিনীর সাথে যুদ্ধ হয়নি। এটা ডাক্তার আবুল কালাম সবসময় বলে, কিন্তু যুদ্ধের জন্য সমস্ত সবসময় তারা প্রস্তুত ছিল। ডাক্তার আবুল কালাম সাহেব, আপনি যেটি বলেন, ডাক্তার আবুল কালাম সাহেবের পরে তো আজকে রদমনমূলক সেকেন্ড অফ কমান্ড হিসাবে সে তো মুক্তিযোদ্ধা ছিল, তার কমান্ড দিছে। উনি কি বিতর্ক ডাজেন্ট ম্যাটার। আমি যেটা বলবো, আমার সময় যেটা ছিল, আমি ডাক্তার আবুল কালাম যেহেতু আমার অধীনস্থ ছিল এবং রজবলী মোল্লা যেহেতু কমান্ডার ছিল সেকেন্ড অফ কমান্ড, এটা কোনো বিকল্প কিছু দেওয়ার না আমি এটা মনে করি, আমি চ্যালেঞ্জ করবো। লিডার, আমি আমার প্রশ্নটা করি। আসসালামু আলাইকুম, আমি টিটু ভুইয়া, সোশ্যাল মিডিয়ায় কাজ করি। আজকে আপনি সাংবাদিক সম্মেলন করছেন। মুক্তিযোদ্ধাদের নিয়ে যে দোহার উপজেলায় বিতর্কিত কথাবার্তা হচ্ছে, সেখানে আপনার ব্যাপার নিয়ে আমিও কিছুদিন আগে একটি লাইভ করেছিলাম। তাদের কাছ থেকে কিছু প্রশ্নের সম্মুখীন হই। সেই প্রশ্নের সম্মুখীনের পরে আমারও চিন্তা ভাবনা ছিল যে আপনার কাছে সরাসরি আমরা জানতে চাইব। প্রথম প্রশ্ন হচ্ছে, তারা আমার কাছে জানতে চেয়েছিল 1971 সনে যুদ্ধ হওয়ার পরে 2008 সনে আপনি কেন মুক্তিযুদ্ধের সনদের জন্য আপনি আবেদন করেন। দ্বিতীয় প্রশ্ন হয়েছে, এই 38 বছর আপনি কোথায় ছিলেন, কেন তখন আপনি মুক্তিযোদ্ধার জন্য সনদের জন্য আবেদন করেনি। আরেকটা প্রশ্ন হচ্ছে, আজকে আপনি সংবাদ সম্মেলন করতে আসছেন, আপনি যুদ্ধ 71 সনে এখানে সরাসরি পাকিস্তানের সাথে যুদ্ধ না হলেও আপনার পক্ষে সমর্থন আছে বা একসাথে যুদ্ধ রণাঙ্গনে আপনারা ছিলেন, ক্যাম্পে ছিলেন বা এলাকায় ছিলেন। আপনার যারা মুক্তিযোদ্ধা আছে দোহা থানায়, তাদের 2-4-20 জন মানুষ বা অন্যান্য যে আপনার সহযোদ্ধার আছে, তাদের আপনার সমর্থন নিয়ে কিন্তু আজকে আপনি সংবাদ সম্মেলনটা করতে পারতেন। এখানে আপনার যে আত্মীয়, আমরা আবুল কালাম আজাদকে আমরা আপনার আত্মীয় হিসেবে ধরে নেব, তাকে আমরা জানি কি সে সিনিয়র পার্সন দোহার নবাবগঞ্জের মুক্তিযোদ্ধাদের কমান্ডার ছিলেন। কিন্তু আমরা চাচ্ছি যে আপনার যে ব্যাপারটা, সেই ব্যাপারটা যাতে সমস্ত মানুষ আরো মুক্তিযোদ্ধা যারা আছে তারা আপনার পক্ষে সমর্থন করে। এই ব্যাপারে আপনার বিবৃতিকে আপনি ধন্যবাদ। লন্ডনে চলে যাই। লন্ডনে চলে যাওয়ার পর আমি কিন্তু বাংলাদেশ যখন ফিরত আসে তখন আমি বলেছি আমার লিস্টে আমি কেন অনেক মুক্তিযোদ্ধাদের নাম লিস্ট বাদ পড়েছিল। সরকার যেহেতু ঘোষণা করেছে যারা বাদ পড়েছে তাদের নাম লিপিবদ্ধ করার জন্য, আমি এখন কিন্তু বলে গিয়েছি ডাক্তার আবুল কালাম সাহেব রজমুল্লাহ সবচেয়ে লিস্ট আমার নাম উনি উঠাইনি। আমি এসে কিন্তু যখন সরকার একটা সুযোগ দিয়েছে সেই সুযোগটা কিন্তু আমি অ্যাভেল করেছি। ওই সুযোগে কিন্তু আমি অ্যাপ্লাই করেছি। আমার যোগ্যতা, আমার মুক্তি দেওয়ার সময় কি কি লাগে সে আমি দাবি করবো, আমি সেটা কোয়ালিফাই হওয়ার পরেই মুক্তিযোদ্ধা তারা তো এমনি করে, তারা এই কয়েক বছর তারা আমাকে যাচাই বাছাই করে আমার নাম তারা গেজেটে অন্তর্ভুক্ত করেছে। এখন আমি দাবি করব আমার সামনে যে পেপারস আছে সে পেপারস উইল টক। পেপারসের ইসের ভিতরে যদি কেউ যদি মনে করে অসংগতভাবে আমি মুক্তিযোদ্ধা হয়েছি, তাদের যে ফোরাম আছে ফোরামে তাদের বলতে পারে আমার কি কি এখানে ডিফল্টার আছে। আর যেটা বলতেছেন কোনো মুক্তিযোদ্ধা যেটা আমাকে একা ওটা অ্যাটাক করেছে, অবশ্যই মুক্তিযোদ্ধাদের নিয়ে আমি তাদের ফোরামে আমি যাবো। অবশ্যই আমি যেহেতু মুক্তিযোদ্ধা, এখন যেহেতু আপনারা দেখেছেন দোয়ার থানা আমরা বলেছে মুক্তিযোদ্ধা, আপনি দেখেছেন ওদের কয়জন লোক উপস্থিত ছিল, 15 জন না 16 জন। তাদের মধ্যে ম্যাক্সিমাম বিতর্কিত, আমি কিন্তু বলে গেছি তাদের মধ্যেও ম্যাক্সিমাম বিতর্কিত। আমি কিন্তু তাদের নিয়ে কারণে কথা বলি নাই। এখন যেহেতু আমার বিরুদ্ধে যখন কথা বলছেন, এখন কিন্তু আত্মপক্ষ সমর্থন করার কিন্তু আমার রাইটস আছে। আমি শুধু আত্মপক্ষ সমর্থন করছি আপনাদের মাধ্যমে, আত্মপক্ষ সমর্থন। আপনারা এখন এটা যাচাই বাছাই করে দেখতে পারেন যে নোয়ার ব্যাপারে কিভাবে মুক্তিযোদ্ধা, তোমাদের কাছে কি ডকুমেন্টস আছে, কিভাবে অমুক্তিযোদ্ধা হলো, যে এখানে বলেছে অমুকের টাকা দিয়েছে, তাদের কাছে কি এভিডেন্স আছে। এটার জন্য কিন্তু আমি কিন্তু বলে গেছি, এটার জন্য কিন্তু আমি অলরেডি তার বিরুদ্ধে কিন্তু একটা কেস করা হয়েছে, মামলা করা হয়েছে। এটার উত্তর কিন্তু কোর্ট ডিটেকশন, যেহেতু আমি কেস করেছি ওখানে ফয়সালা হবে যে উনি যদি প্রমাণ করতে পারে আমি টাকার বিনিময়ে আমি হয়েছি। আর আমি যদি আমি আর আমার থেকে মুক্তিযোদ্ধা আমাকে এই ফেসটা আমি করবো না, এটা ফেস করবে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়, এটা আমার ব্যাপার। আমাকে তার বিতর্কিত করতে পারে, বিতর্ক করে তার একটা তারা কথা বলতে পারে, কিন্তু বিতর্ক বললে একজন লোক বিতর্কিত কে কথা বলতেছে এটা দোহারবাসী জানে সে কে, তার অর্জিন কি, সে কি করে খায়। এখানে আরোটা
বক্তব্য এসেছে এক ব্যক্তি, আপনারা জানেন, ইব্রাহিম খলিল সবুজ, আমি ভুলে গেছি, আপনি লেখা আছে না কোনো, আপনারা জানেন সে অত্যন্ত বিতর্কিত একজন ব্যক্তি। আমি জানি উনি ইন্ডিয়াতে ট্রেনিং করেছেন, উনি বাংলাদেশে, উনি কোনো মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেননি, যুদ্ধের পরে উনি এসেছেন। আমার চাচা এখানে, উনি যুদ্ধের পরে এসে উনি কোথাও যুদ্ধ করেননি। নাম্বার ওয়ান, যুদ্ধ করার পর আমি কনফার্ম উনি ওই জমা দেওয়ার পর আবার ইস্টার্ন গার্ড সহ অলরেডি উনি একটা শেয়ার শিকদার বাহিনী যোগ দেন। সে শেয়ার শিকদার বাহিনীর যোগ দেওয়াতে আমার চাচাতো ভাই তাবারক ব্যাপারী এবং আমি সহ ডাক্তার আবুল কালামের নেতৃত্বে ওকে এই গ্রাম থেকে না, ও পালাইছিল দীর্ঘদিন। ওকে অকবরের জামাই বাড়ি হলো ইসে, ওর নাম কি আপনার পুরীতে, দোহারে, ওইখানে এমন কোনো বাড়ি নাই। আমি তাবারক সহ ওকে ধরার জন্য খুঁজে, পরে ওকে ইস্টার্ন গান সহ ধরা পড়ে, ইস্টার্ন গান সহ ধরা পড়ে ও শেয়ার শিকদার বাহিনী। আপনারা জানেন, শুধু তাই না, বিএনপি দলের ক্ষমতায় ছিল ক্যাপ্টেন নুরুল হক, আর এক আলোচিত ব্যক্তি ওনার পাশে ছিল। ওনার কাছে একটা ঘড়ি চুরি করে কিন্তু উনি পালিয়েছিল। এই ঘড়ি চুরি করে আবার কিন্তু দেশ ত্যাগ করেছে। এই দেশে অনেক অগণিত বিতর্কিত ব্যক্তি, উনি অনেক অপকর্ম উনি করেছে, তাই ওনাকে নিয়ে আমি কথা বলতে চাই না। উনি যে যে তার সম্বন্ধে জিজ্ঞেস করেছেন, উনিও প্রচন্ড বিতর্কিত ব্যক্তি। আর কি বলবো বলেন, আমাকে বলো যে এদের না কি বলবো, যেহেতু ওরা এখন কথা বলতে হচ্ছে যে আপনি জিজ্ঞেস করতেছেন, যার জন্য আমার কথা বলবো। আমার কাছে আর অনেক তথ্য আছে মুক্তিযোদ্ধাকালীন, মুক্তিযোদ্ধার পরে এই দেশে কে লুণ্ঠন করেছে, কোন মুক্তিযোদ্ধা ডাকাতি করেছে, কোন মুক্তিযোদ্ধা মানুষ খুন করেছে, দিনের আলোতে কাকে, রাতের অন্ধকারে কাকে এনে মেরেছে আমি জানি। এখন আমার ডাক্তার আবুল কালাম জীবিত আছে, আমি জানি অনেকের ঘটনা আমি জানি। সময় হলে বলবো। আমাকে নিয়ে যারা বিতর্ক করতে চায় তাদেরকে সাবধান করতে চাই, অযথা জ্বর ঘোলা করবেন না। এখন দেখবেন কেসা করতে সাপ আসতেছে, আমি ক্লিন, আমি ক্লিন, আমি ক্লিন। তা আমাকে নিয়ে যদি কোনো এমন তথ্য থাকে, তথ্যভিত্তিক কথা বলেন, অপ্রাসঙ্গিক কথা বলবেন না। সবাইকে আমি সাবধান করে দিতে চাই। কেদিন আলটিমেটলি যদি কেউ অযথা আমার ঘাড়ে এসে পড়ে, আমি আইনের আশ্রয় নিয়ে আমি তাকে উচিত শিক্ষা আমি দেবো, আইনের আশ্রয় নিয়ে।